আসসালামু আলাইকুম। প্ল্যানেট অফ গ্রাফিক চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে আপনাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব টিউটোরিয়াল আপলোড করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রাণ যাকে বলা হয় অ্যাডোবি ইলিস্ট্রেটর সম্পর্কে জানব। অ্যাডোবি ইলিস্ট্রেটরে মূলত ভেক্টর বেস ডিজাইন করা হয়। এটার দ্বারা যে ডিজাইনগুলো করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে লোগো ডিজাইন, আইকন ডিজাইন, এছাড়াও অনেক বড় বড় ডিজাইন কিন্তু অ্যাডোবি ইলিস্ট্রেটরের সাহায্যে করা হয়। তো শুরুতেই আমরা বেসিকের দিকে যাব, এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো অ্যাডোবি ইলিস্ট্রেটর ওপেন করলেই আমাদের সামনে যে ইন্টারফেসটা আসে, এখানে কিন্তু বেশ কিছু কাস্টম সাইজ দেওয়া আছে, যেমন A4, পোস্টকার্ড, ওয়েব প্লার্চ, আইফোন এক্স, এইচডিভি, এইচডিটিভি, কাস্টম সাইজ। আমরা এই সাইজগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি, অথবা ক্রিয়েট নিয়ে ক্লিক করে নতুন কোনো ফাইল নিতে পারি। এর নিচে আরেকটা বাটন কিন্তু দেওয়া আছে ওপেন, আমরা এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ছবি পিক করে কিন্তু কাজ করতে পারি। তো আমরা সেদিকে যাব না, ক্রিয়েট নিয়ে ক্লিক করব। দেখেন, এরপরে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, ফার্স্ট যে অপশনটা আছে রিসেন্ট, আমরা রিসেন্টলি যে কাজগুলো করছি সেই সবগুলো কিন্তু এখানে আছে। এরপরে সেভড, আমাদের কোনো কাজ যদি সেভ করে রাখি সেটা আমরা এখানে পাবো। এরপরে মোবাইল, এখানে মোবাইল ডিভাইসের জন্য বেশ কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, আইফোন, স্যামসাং, দেখেন অ্যাপেল, আমাদের যেটা দরকার আমরা কিন্তু যে কোনো সাইজ এখান থেকে পিক করে কাজ করতে পারি। ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন সবগুলোর জন্য বেশ কিছু কিন্তু ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে। আমরা আরেকটু ডান দিকে তাকাইলে সবার উপরে যে অপশনটা টাইটেল, এখানে আমরা টাইটেল আমাদের ইচ্ছা মতো একটা টাইটেল নিয়ে কাজ করতে পারি। এর নিচে আছে আমাদের হোয়াইট, হাইট, আমরা এখানে আমাদের প্রয়োজন মতো হাইট এবং হোয়াইট নিয়ে কিন্তু কাজ করব। এর পাশে মেজারমেন্টের একটা ব্যাপার আছে, আমাদের যে ইউনিটে দরকার আমরা সেই ইউনিট সিলেক্ট করে কাজ করব। পিক্সেল, পয়েন্ট, ইঞ্চিস, আমাদের যেটা দরকার আমি পিক্সেল সিলেক্ট করতেছি। এরপরে ব্লিড, আমরা এগুলো পরবর্তীতে জানবো, অ্যাডভান্স অপশন, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। তো আমি প্রিন্ট থেকে ফার্স্ট যেটা আছে লেটার, লেটার সাইজ একটা আর্টবোর্ড নিব। তো ইলিস্ট্রেটর ওপেন করলেই মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ডের ডান পাশে যে অংশটা আছে এটাকে বলা হয় টুলবার। টুলবারকে আমরা ইচ্ছা মতো কিন্তু মুভ করতে পারি, যেখানে দরকার সেখানে রেখে কাজ করতে পারি। আর্টবোর্ডের ডান পাশে টুলবারের মতো যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যানেল। প্যানেলের প্রত্যেকটা অংশকে আমরা চাইলে আলাদা করতে পারি। দেখেন, এটাকে কিন্তু আমরা চাইলে আলাদা করে মুভ করতে পারতেছি, আবার চাইলে একসাথে এটাকে জয়েন করতে পারতেছি। এই প্যানেলে যে এলিমেন্টসগুলো আছে দেখেন, এর ভিতরে ছোট্ট দুটো অ্যারো চিহ্ন আছে একসাথে, এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, তার মানে এটা খুলে যাবে। আমরা খোলা অবস্থায় কিন্তু কাজ করতে পারি, তবে হাইড করেও কাজ করতে পারি। আমাদের যেটা দরকার আমরা শুধুমাত্র সেটাই ওপেন করে কাজ করব, যেহেতু আমাদের মাঝখানে যে অংশটা সেটাই অনেক বেশি দরকার হবে। তো এটা আমরা অফ করেই কাজ করার চেষ্টা করব। তো টুলবারের সবার প্রথমে যে টুলসটা আছে দেখেন, পাশাপাশি দুইটা অ্যারো আছে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যারো, একটা আছে হোয়াইট অ্যারো। ব্ল্যাক অ্যারোটা হচ্ছে সিলেকশন টুল এবং হোয়াইট অ্যারোটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আজকে আমরা সিলেকশন টুল সম্পর্কে জানব। এখানে টুলসগুলোর মধ্যে দেখেন বেশ কিছু টুলসের নিচের দিকে ছোট্ট একটা অ্যারো আছে, যেটার মধ্যে এরকম ছোট্ট অ্যারো আছে এটার মানে হচ্ছে এর ভিতরে হাইড করা কিছু টুল আছে। এগুলোকে ওপেন করার জন্য আমি যদি মাউস এই টুলের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এই টুলসগুলো সামনে আসবে। দেখেন টুলসগুলো আসতেছে। তো আজকে আমরা সিলেকশন টুল সম্পর্কে জানব। সিলেকশন টুল জানার জন্য আমাদের একটা শেপ বা একটা ছবি যে কোনো কিছু একটা দরকার হবে। আমরা রেক্টেঙ্গেল শেপ থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেব। এই শেপটা নেওয়ার জন্য মাউসের লিফট বাটন প্রেস করে আমি যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমি একটা রেক্টেঙ্গেল শেপ পাবো। আরেকটা ওয়েতে আমি নিতে পারি, এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি যদি আমার আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কাছে সাইজ জিজ্ঞেস করতেছে, আমি এখান থেকে যে সাইজটা দিব সেই অনুযায়ী কিন্তু একটা রেক্টেঙ্গেল শেপ হবে। সাইজটা চেঞ্জ করে দিই, যদি ওকে করি আমি একটা ভিন্ন সাইজের শেপ পাচ্ছি। তো এটাকে ড্র্যাগ করার সময় মাউসে ড্র্যাগ করে যখন আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করবো তখন যদি আমি শিফট কি প্রেস করি তাহলে কি হবে, দেখেন আমার যে শেপটা সেটা কিন্তু স্কোয়ার শেপ হচ্ছে।
এটার হাইট ওয়েট সমান থাকতেছে। দেখেন আমি যেভাবেই নেই, যতটাই নেই, এটা কিন্তু স্কোয়ারই থাকতেছে, যেদিকেই নেই বা যত বড়ই নেই এটা কিন্তু স্কোয়ার শেপই থাকতেছে। আচ্ছা, এই সবগুলোকে আন্ডু করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl Z। সিলেকশন টুল জানার জন্য শুরুতে আমি একটা ছোট্ট স্কোয়ার শেপ নিই। সিলেকশন টুলে ক্লিক করে আমি যদি এই আমার শেপের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, তার মানে এটার চারপাশে একটা নীল বক্স আসতেছে। তারপর এই বক্সটাকে বলা হয়, দেখেন যে নীল কালারের যে বক্সটা আসছে এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের উপরে ছোট ছোট কিছু স্কোয়ার শেপ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় রিসাইজ হ্যান্ডেল। এই রিসাইজ হ্যান্ডেল দিয়ে আমার যেই সাইজটা আছে শেপের, সেটাকে কিন্তু আমি চাইলে ছোট বা বড় করতে পারতেছি, আর যেদিক দরকার ফ্রিলি কিন্তু করতে পারতেছি। এটাকে রিসাইজ করার সময় আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন আমার যে সাইজটা, এটা রেশিওটা কিন্তু নষ্ট হচ্ছে না। আমার যদি এই শেপটা স্কোয়ার হয়, যদি স্কোয়ার শেপ হয়, দেখেন যে আমার স্কোয়ারই থাকতেছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে, শেপটাকে একটু ছোট করে নেই। এটা কি আমি চাইলেই মুভ করতে পারি, আমার যেখানে দরকার দেখেন মাউসে ড্র্যাগ করে আমি যেখানে ইচ্ছা সেখানে রেখে কিন্তু কাজ করতে পারবো। এটাকে মুভ করার সময় আমি যদি আমার কিবোর্ডের অল্টার প্রেস করি তাহলে দেখেন কি হয়, এর সেম একটা কপি হচ্ছে। যদি অল্টার প্রেস করি দেখেন সেম একটা কপি করে দিচ্ছে, আর যতবার ইচ্ছা আমি কিন্তু একটা কপি নিতে পারি। এই কপি নেওয়ার সময় একই সাথে যদি আমি অল্টারের সাথে শিফট প্রেস করি তাহলে কি হচ্ছে, এটা সোজা একটা কপি হচ্ছে, বাট এই কপিটা সোজা হচ্ছে। আমি যে পাশেই নেই যে কপিটা, এটা আমার সোজা হবে। যদি উপরের দিকে নেই তাহলে কিন্তু এটা সোজা হবে। সবগুলা সিলেক্ট করি। আচ্ছা, আমার এই শেপটা আছে, দেখেন সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমার বাউন্ডিং বক্সের একটু বাইরে মাউস নিয়ে আসি তাহলে আমার রোটেট সাইন আসতেছে। এটা থাকা অবস্থায় আমি চাইলে এটাকে আমার যেদিকে ইচ্ছা রোটেট করতে পারি, ফ্রিলি কিন্তু রোটেট করতে পারতেছি আমার যেরকম দরকার। আচ্ছা, এই রোটেট করার সময় আমি যদি শিফট প্রেস করি তাহলে কি হচ্ছে, দেখ প্রথমবার 45 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এই নির্দিষ্ট রেশিও অনুযায়ী কিন্তু এটা রোটেট হবে। তার মানে এটার রোটেশনটা ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। এরপর আমাদের দেখেন যে এই বাউন্ডিং বক্সের একটু ভিতরের দিকে ছোট কিছু বৃত্ত দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যে এখন শেপটা আছে এটার কিন্তু কোণ আছে, কিন্তু আমাদের যদি একটা রেক্টেঙ্গেল শেপ বা রাউন্ডেড রেক্টেঙ্গেল দরকার হয়, মানে কোণটা যদি না দরকার হয়, একটু স্মুথ দরকার হয়, সেক্ষেত্রে এই বৃত্তটার উপরে মাউস রেখে মাউসের লিফট বাটন প্রেস করে আমি যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা রাউন্ডেড হতে থাকবে। আমরা আমাদের প্রয়োজন মতো রাউন্ডেড করে নিতে পারি। যদিও এখানে আমাদের একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, সেখান থেকে ইজিলি আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি, কিন্তু আমাদের একটা ডিজাইন আমরা করে ফেলছি অলরেডি, অনেকটা করছি, এটার কালার বা অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। তারপরে যদি আমাদের এরকম দরকার হয় বা রাউন্ডের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। আচ্ছা, এই শেপটাকে, আচ্ছা এটাকে আমি ডিলিট করব। এখন আরেকটা আমি স্কোয়ার শেপ নিব, এটার একটা কপি নেব, অল্টার শিফট প্রেস করে। আচ্ছা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, আমি লাস্ট যে কাজটা করছি সেম ঠিকভাবে আমাকে সেম আরেকটা কপি কিন্তু করে দেবে। আমি যতবার প্রেস করব ততবার কিন্তু এটা হতে থাকবে, এটা কিন্তু হতে থাকবে। আমি যদি এখানে একটা শেপ নেই, যেমন একটা শেপ নিলাম, এই শেপটার একটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা এদিকে নিলাম, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি দেখেন এদিকে কিন্তু আসছে। আচ্ছা, এই সবগুলো একসাথে আমি সিলেক্ট করি, তো সবগুলো একসাথে সিলেক্ট করার একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই সবগুলো সিলেক্ট করে আমি অল্টার আর শিফটের সাহায্যে একটা কপি নিব, কপি। আচ্ছা, আমার যদি ধরেন এই স্কোয়ারটার পরে আমার এই স্কোয়ারটা দরকার হয়, তারপরে এই স্কোয়ারটা দরকার হয়, আমি যদি এরকমভাবে সিলেক্ট করতে চাই, বাট আমি যখন লাস্ট সিলেক্টটা করতেছি সেই সিলেকশনটা থাকতেছে, প্রিভিয়াস সিলেকশনটা কিন্তু আর থাকতেছে না।
আমি যদি একসাথে অনেকগুলো সিলেক্ট করতে চাই সেজন্য আমাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে দেখেন আমার যেটা যেটা দরকার আমি সেটাতে কিন্তু সিলেক্ট করতে পারি। এই সিলেকশন যেগুলো যেগুলো সিলেক্ট করা আছে এই সবগুলো কিন্তু আমি চাইলে একসাথে ডিলিট করে দিতে পারি। দেখেন এগুলো ডিলিট হয়ে গেছে, আনডু করি। অথবা চাইলে আমি সবগুলোর কালার বা যে কোনো ধরনের কাজ কিন্তু আমি একসাথে করতে পারি। এখানে দেখেন কালার অপশনে দুইটা জায়গা আছে, এই নিচেরটা এটা হচ্ছে ফিল কালার। আমি এই সবগুলোকে যেই কালারে ফিল করতে চাই আমি ব্ল্যাক নিলাম, দেখেন সবগুলো কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সেটা সিলেক্ট থাকা অবস্থায়। আরেকটা আছে দেখেন এটা হচ্ছে আমার স্ট্রোক কালার, আমি এটা ইয়েলো নিচ্ছি। দেখেন এখন কিন্তু স্ট্রোক কালারটা ইয়েলো হয়ে গেছে, এটা ভালো লাগতেছে না, আমি সিলেক্ট করে স্ট্রোক কালারটা চেঞ্জ করে ব্ল্যাক নিচ্ছি। আচ্ছা, এখন এই সবগুলার আমি একটা কপি নিব, সবগুলো সিলেক্ট করি। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি দেখেন আমাদের কিন্তু একটা খুব ইজিলি চেসবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, আমরা খুব ইজিলি একটা চেসবোর্ড ক্রিয়েট করতে পারছি। এই যে আমাদের যে ক্রিয়েশনটা এটাকে যদি আমরা ছোট বা বড় করে দেখতে চাই, মানে জুম ইন করতে চাই, তাহলে আমার অল্টারের সাথে আমি যদি আমার মাউসের যে চাকাটা আছে সেটা সামনের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু এটা বড় হবে, পিছনের দিকে করলে এটা ছোট হবে। এটাই সব থেকে সহজ পদ্ধতি। অথবা আমি শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে যদি আমি কন্ট্রোলের সাথে প্লাস প্রেস করি তাহলে কিন্তু এটা বড় হবে, মাইনাস প্রেস করলে এটা ছোট হবে। এখানে আমার আরেকটা জুম টুল দেওয়া আছে, দেখেন ম্যাগনিফ্লাইং একটা গ্লাস আছে, সেটাতে ক্লিক করে যদি আমি আসি দেখেন আমার প্লাস সাইন আসতেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা বড় হবে। এখন আমি যদি অল্টার প্রেস করি তাহলে আমার প্লাস সাইন মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে এখন আমি ক্লিক করলে সেটা ছোট হবে। আমার যদি এই আর্টবোর্ডটা সরে যায় অন্য কোনো দিকে চলে যায়, আমি এটাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য দেখেন আমার এখানে একটা হ্যান্ড টুল দেওয়া আছে, এই হ্যান্ড টুল দিয়ে কিন্তু আমি এটা করতে পারি। অথবা যে কোনো টুলে থাকা অবস্থায় আমি যদি আমার কিবোর্ডের স্পেস বারে ক্লিক করে ধরে থাকি বা চেপে ধরে থাকি তখন কিন্তু আমার হ্যান্ড টুল অটো চলে আসবে, এটা যে কোনো সময় আমি স্পেস বার চাপলে এটা চলে আসবে, কিন্তু এটা আমি করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।